হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ভিএসইপিআর থিওরি পার্ট 2। গতকাল আমরা ভিএসইপিআর থিওরি পার্ট 1 পড়েছিলাম, যেখানে আমরা অনলি বন্ড পেয়ার নিয়ে কাজ করেছিলাম, লোন পেয়ার নিয়ে কাজ করিনি। আজকে আমরা লোন পেয়ার থাকলে স্ট্রাকচার এবং বন্ড অ্যাঙ্গেল কেমন চেঞ্জ হয় সেইটা সম্পর্কে ডিটেইলসে বলবো। যারা ফার্স্ট ভিডিও অর্থাৎ কালকের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তোমরা ভিএসইপিআর থিওরি পার্ট 1 এর ভিডিও সেখান থেকে দেখে এসে তারপরে এই ভিডিওটি দেখো। আশা করছি ভিএসইপিআর থেকে এবং কম্পাউন্ডের স্ট্রাকচার থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে সমস্যা আছে তারা সম্পূর্ণ প্লেলিস্টে গিয়ে কেমিক্যাল বন্ডিং এর সম্পূর্ণ ভিডিও দেখে ফেলতে পারবে। আমি এর আগেই ডাইপোল মোমেন্ট বলে দিয়েছি, আজকে আমি ভিএসইপিআর বলবো। এরপরে আমরা হাইব্রিডাইজেশন এবং এমওটি যাব। তো তোমরা আমার চ্যানেলটিকে সম্পূর্ণ ফলো রাখতে পারো আগামী নিট 2025 অথবা জেই 2025 এর জন্য, যেখানে আমরা টপিক ওয়াইজ এইভাবে টপিক ওয়াইজ সাবজেক্টটাকে ডিসকাস করব এবং আমরা নিট 2025 এর অনেক আগেই কেমিস্ট্রি সিলেবাসটা শেষ করে দিয়ে পিওয়াইকিউ এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিও আনবো, যার ফলে তোমরা নিট 2025 যখন দেবে, যারা এই চ্যানেল ফলো করবে, আমি আশা রাখছি তারা প্রত্যেকেই 180 এর মধ্যে 160 স্কোর করতে পারবে ইন নিট 2025। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, আজকে আমরা কনসিডার করব ভিএসইপিআর থিওরি পার্ট 2 তে লোন পেয়ার। তো ফার্স্টে আমরা কাজ করব যেটা নিয়ে, সেটা হচ্ছে 4 ইলেকট্রন পেয়ারস। 4 ইলেকট্রন পেয়ারস। এবার 4টি ইলেকট্রন পেয়ারস কেমন হতে পারে? 4টি বন্ড পেয়ার হতে পারে এবং 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার হতে পারে এবং সেই সঙ্গে আরো হতে পারে 2টো বন্ড পেয়ার 2টো লোন পেয়ার। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লিখি AB4 টাইপ, AB4 টাইপ মানে হচ্ছে আমাদের 4টেই বন্ড পেয়ার আছে, অর্থাৎ 4 বন্ড পেয়ার। আর একটা আমরা যদি পাই AB3L, AB3L মানে আমার কি আছে? 3টে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, L ফর লোন পেয়ার। আর আরেকটা টাইপ হয় আমাদের AB2L2, যেখানে আমার 2টো বন্ড পেয়ার আর 2টো লোন পেয়ার। তো এই 3 টাইপের আমাদের কম্পাউন্ড হতে পারে 4টি ইলেকট্রন পেয়ারে। তো ফার্স্ট অফ অল আমাদের এক্সাম্পল হচ্ছে এখানে CH4, এখানে এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ NH3, 3টে বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার আছে। এখানে হচ্ছে আমাদের ওয়াটার H2O, 2টো বন্ড পেয়ার এবং 2টো লোন পেয়ার আছে। তাহলে এবার যদি স্ট্রাকচার আঁকি, আমরা জানি আগের ভিডিওতে দেখেছি 4টে বন্ড পেয়ার থাকলে আমার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল, অর্থাৎ C, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন। অ্যামোনিয়া যদি হয় আমাদের, দেখো অ্যামোনিয়া কি হবে? নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, 3টে হাইড্রোজেন বসিয়ে দিলাম এবং 4 নম্বর বন্ড পেয়ারের জায়গায় আমার একটা লোন পেয়ার চলে এসছে। নেক্সট ওয়াটারে যদি আসি, তাহলে অক্সিজেন বসে যাবে নাইট্রোজেনের জায়গায়, এখানে 2টো বন্ড পেয়ার এবং 2টো লোন পেয়ার। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বন্ড অ্যাঙ্গেল কত ছিল? এখানে আমাদের বন্ড অ্যাঙ্গেল ছিল 109.5 ডিগ্রি। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই চলে যাচ্ছে, এখানে সম্পূর্ণ কি ইন্টারঅ্যাকশন হচ্ছিল? এই বন্ড পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ার, অর্থাৎ বন্ড পেয়ার ইন্টারঅ্যাকশন হচ্ছিল এবং সম্পূর্ণ বন্ড পেয়ার আছে, তার জন্য রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমরা পেয়েছি। যখনই আমার একটা লোন পেয়ার চলে এলো, তখন এখানে তো বন্ড পেয়ার রিপালশন আছেই, কিন্তু এখানে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত? এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5, কিন্তু এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে। তো ভিএসইপিআর থেকে আমরা জেনে নিয়েছিলাম কি, লোন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। অর্থাৎ এখানে বন্ড পেয়ার আছে, এখানে আছে লোন পেয়ার বন্ড পেয়ার, এটা হায়ার রিপালশন। তাহলে যখনই হায়ার রিপালশন হবে তখন কি হবে? এরা রিপেল বেশি করে এইগুলোকে কি করবে? কাছে করে দেবে বন্ড পেয়ার গুলোকে এবং বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? কমে যাবে। যেহেতু একটা লোন পেয়ার আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল এখানে আমার 2.5 ডিগ্রি কমে যাবে।
তাহলে 2.5 ডিগ্রি কমে গেলে আমি এখানে বন্ড অ্যাঙ্গেল পেয়ে যাব কত? দেখো 2.5 ডিগ্রি যদি কমে যায় তাহলে বন্ড অ্যাঙ্গেল আমরা পেয়ে যাব 107 ডিগ্রি। আর স্ট্রাকচার দেখো কি হবে, আমরা যখনই কোনো স্ট্রাকচার বা শেপ বলবো, স্ট্রাকচারটা আমার টেট্রাহেড্রালই আছে কিন্তু শেপ যদি বলতে হয় তাহলে লোন পেয়ার বাদ দিয়ে কনসিডার করবো। দেখো এটা কেমন শেপ হচ্ছে? পিরামিডাল। তাহলে এখানে কি হবে? আমার স্ট্রাকচারটা পিরামিডাল হবে। নেক্সট দেখো ওয়াটারে যখন এসছি তখন কি ইন্টারাকশন আছে এখানে? এখানে দেখো ইন্টারাকশন আছে, দুটো লোন পেয়ার আছে। তাহলে এখানে দেখো আরো হায়ার ইন্টারাকশন আছে, লোন পেয়ার লোন পেয়ার। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি লোন পেয়ার ইন্টারাকশন হায়ার, তাহলে এখান থেকেও হায়ার ইন্টারাকশন এখানে আছে। তাহলে আরো একটা লোন পেয়ার বেড়ে গেছে। তাহলে আরো একটা লোন পেয়ার যখনই বেড়ে যাবে তখন আরো 2.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, কারণ এখানে ইন্টারাকশন আরো হায়ার হলে এদেরকে আরো কাছে ঠেলে দেবে। তাহলে এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়ে যাবে আমার? এক্ষেত্রে আমার বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 104.5 ডিগ্রি। এবার এইটা যদি শেপ দেখতে হয় দেখো, তাহলে লোন পেয়ার বাদ দিয়ে দেখো আমি ভি এর মতো শেপ পাচ্ছি অথবা অ্যাঙ্গুলার শেপ পাচ্ছি। তাহলে এর শেপ কেমন হবে? অ্যাঙ্গুলার শেপ অথবা ভি শেপ। তাহলে সম্পূর্ণ বন্ড পেয়ার থাকলে আমাদের রেগুলার স্ট্রাকচার হবে। সেটা কি স্ট্রাকচার আছে? সেটা আমরা দেখতে পাচ্ছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। যদি আমার একটা লোন পেয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ডিস্টর্ট হয়ে গেল কি? পিরামিডাল। এবং যদি আমার দুটো লোন পেয়ার থাকে আরো ডিস্টর্ট হয়ে গেল অ্যাঙ্গুলার বা ভি শেপ। এবং বন্ড অ্যাঙ্গেল কি হলো? বন্ড অ্যাঙ্গেল দেখো রিপালশন বেড়ে যাচ্ছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে? কমে যাচ্ছে। একটা লোন পেয়ার জন্য 2.5 ডিগ্রি, তাহলে 107 ডিগ্রি চলে এলো। আরো একটা লোন পেয়ার বেড়ে গেল, তাহলে আরো 2.5 ডিগ্রি কমে গেল, অর্থাৎ 104.5 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের বন্ড পেয়ার জায়গায় লোন পেয়ার থাকলে স্ট্রাকচার কিভাবে আমার ডিস্টর্ট হয়। এটা আমরা দেখলাম 4টে ইলেকট্রন পেয়ারের ক্ষেত্রে। একইভাবে আমরা 5টা ইলেকট্রন পেয়ার এবং 6টা ইলেকট্রন পেয়ারের ক্ষেত্রে কেমন স্ট্রাকচার হয় এবং কোন কোন কম্পাউন্ডে কি কি শেপ আসে সেটা আমরা দেখে নেব। তো এবার আমরা দেখে নেব 5টা বন্ড পেয়ার, 5টা ইলেকট্রন পেয়ার থাকলে কেমন হতে পারে। দেখো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যেখানে 5টাই বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই, एग्जांपल PCl5। তারপর 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার SF4, 3টে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার ClF3, দুটো বন্ড পেয়ার, 3টে লোন পেয়ার XeF2। তাহলে PCl5 এর স্ট্রাকচার আমরা আগের দিন শিখেছিলাম 5টা থাকলে কি হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল অর্থাৎ এখানে আমার নিচে একটা প্লেনে আমার কি থাকবে? ট্রাইগন থাকবে। সরি আমি একবার রাখছি, এখানে আমার কি থাকবে? ট্রাইগন থাকবে। সেই ট্রাইগনের সেন্টারে আমার ফসফরাস থাকবে। ট্রাইগনের 3টে আমার বন্ড থাকবে ক্লোরিনের সঙ্গে, একটা অ্যাবাভ দ্য প্লেন ক্লোরিন থাকবে এবং একটা বিলো দ্য প্লেন ক্লোরিন থাকবে। এবং এখানে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা আমার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। নাও SF4, SF4 এর ক্ষেত্রে কি হবে? SF4 এর ক্ষেত্রে একটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার দিয়ে আমার রিপ্লেস হয়ে যাবে। এবার এই যে বন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেন, এই বন্ডগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। আর এই যে প্লেনের ট্রাইগনে রয়েছে এইগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ড। এবার এই অ্যাক্সিয়ালের সঙ্গে বন্ড অ্যাঙ্গেল কত? এই অ্যাক্সিয়ালের সঙ্গে ফসফরাসের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর ইকুইটোরিয়ালে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এবার যখন আমি SF4 এর স্ট্রাকচার আঁকবো তখন যে লোন পেয়ারটা আসবে সেই লোন পেয়ারটা অ্যাক্সিয়ালে বসবে না ইকুইটোরিয়ালে বসবে? দেখো অ্যাক্সিয়ালে যদি বসে তাহলে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশন হয়ে যাবে কত? 90 ডিগ্রি। আর যদি ইকুইটোরিয়ালে বসে তাহলে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশন হবে 120 ডিগ্রি। তাহলে ইকুইটোরিয়ালে বসলে দূরে থাকবে লোন পেয়ার, রিপালশন কম হবে, তাহলে অবশ্যই আমার কোথায় বসবে? ইকুইটোরিয়ালেই বসবে। তাহলে আমি যদি SF4 এর স্ট্রাকচারটা আঁকি তাহলে SF4 এর স্ট্রাকচারটা এরকম হবে। এখানে সালফার,
এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন দেবো না, আমি এখানে ফ্লুরিন দিচ্ছি। অ্যাক্সিয়ালে ফ্লুরিন গুলো অ্যাক্সিয়ালে বসলো, এবং এখানে একটা কি বসলো, এখানে একটা লোন পেয়ার বসলো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় বসেছি লোন পেয়ার, ইকুইটোরিয়ালে বসেছি, কারণ ইকুইটোরিয়ালে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 আর অ্যাক্সিয়ালে বন্ড অ্যাঙ্গেল 90। অ্যাক্সিয়ালে বসালে কম অ্যাঙ্গেল হবে, তাহলে বেশি রিপালশন হবে। আমাদের কাজ হচ্ছে রিপালশনটাকে মিনিমাইজ করা এবং অ্যাঙ্গেলটাকে ম্যাক্সিমাইজ করা লোন পেয়ারের সঙ্গে। তাহলে এখানে ম্যাক্সিমাইজ করেছি, তার জন্য আমরা ইকুইটোরিয়ালে বসিয়েছি। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি দেখো, বাচ্চারা খেলে সিস, এই যে সিস, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমার সিস স্ট্রাকচার। তাহলে SF4 এর স্ট্রাকচার হচ্ছে আমার সিস, আর ট্রাইগোনাল বাইপিরামিডাল ছিল অ্যাকচুয়াল আমার আইডিয়াল স্ট্রাকচার ফর PCl5, যেখানে আমার 5টাই বন্ড পেয়ার ছিল। তাহলে লোন পেয়ার একটা এলে কিন্তু স্ট্রাকচার আমার চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে আমি লোন পেয়ারকে কনসিডার করব না। নাও ClF3 তে দেখো কি আছে, ClF3 তে আমার দুটো ইলেকট্রন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে। তাই দুটো লোন পেয়ারকে কোথায় বসাবো, একই রকম ভাবে আমি ইকুইটোরিয়ালেই বসাবো দুটো লোন পেয়ারকে। তাহলে আমি ফার্স্ট একটা ট্রাইগন আঁকবো, Cl এখানে বসে যাবে, অ্যাক্সিয়ালে ফ্লুরিন থাকবে, দুটো ফ্লুরিন থেকে গেল অ্যাক্সিয়ালে, তিনটে ফ্লুরিন আছে, তাহলে আর একটা ফ্লুরিন আমার কোথায় থাকবে, ইকুইটোরিয়ালে থাকবে। আর দুটো লোন পেয়ার কোথায় বসবে, দুটো লোন পেয়ার আমার ইকুইটোরিয়ালে বসে যাবে, সেই একই কারণ, কারণ ইকুইটোরিয়ালে বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। এবার তুমি যদি স্ট্রাকচার দেখো, দেখো একটা টি শেপ পাচ্ছি, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমার টি শেপ। তাহলে দেখো লোন পেয়ার বাড়ছে এবং শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে। ট্রাইগোনাল বাইপিরামিডাল ছিল, একটা লোন পেয়ার বসিয়ে দিলাম বন্ড পেয়ার যারা ইকুইটোরিয়ালে বসলো, কারণ লেসার রিপালশন করার জন্য স্ট্রাকচার হয়ে গেল সিস SF4 এর। ClF3 তে দেখো আমার দুটো লোন পেয়ার, তাহলে আরেকটাও চেঞ্জ হয়ে গেল লোন পেয়ার দিয়ে, সেখানে আমি টি শেপ পেয়ে গেলাম। এবার আমরা তিনটে লোন পেয়ার থাকলে কি হবে HCF2 তে, সেটা একবার দেখে নেবো। HCF2 মানে তিনটে লোন পেয়ার, তাহলে তিনটে লোন পেয়ারে আমার কোথায় বসবে, ইকুইটোরিয়ালে বসবে। তাহলে ট্রাইগন আঁকবো, জেনন, লোন পেয়ার তিনটেই আমার ইকুইটোরিয়ালে বসবে। ফ্লুরিন উপরে একটা, ফ্লুরিন নিচে একটা। লোন পেয়ার গুলো বাদ দিলে দেখো কেমন স্ট্রাকচার পাচ্ছি আমরা লিনিয়ার স্ট্রাকচার পাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ আমরা ফার্স্ট অফ অল যখন বন্ড পেয়ার 5টাই ছিল, সেখানে স্ট্রাকচার পেয়েছি দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল। যখন আমার একটা লোন পেয়ারকে কোথায় বসাবো আবার বলছি, এখানে 90 ডিগ্রি অ্যাক্সিয়ালে, ইকুইটোরিয়ালে 120, তাহলে লেস রিপালশন হবে ইকুইটোরিয়ালে বসালে আমরা সিসঅ টাইপ স্ট্রাকচার পেলাম, কারণ বন্ড গুলোকে আমরা কনসিডার করব, লোন পেয়ারকে বাদ দেবো, লোন পেয়ারকে বাদ দিয়ে দেখো সিসঅ পাচ্ছি। সিমিলারলি ClF3 তে ইকুইটোরিয়ালে বসিয়েছি, লোন পেয়ার গুলো বাদ দাও, দেখো টি এর মতো একটা শেপ পেয়েছি, তাহলে টি শেপ ClF3। XCF3 তে তিনটে লোন পেয়ার, তিনটে ইকুইটোরিয়ালে বসিয়ে দিয়েছি, লোন পেয়ার গুলোকে বাদ দাও, দেখো একটা লিনিয়ার স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল থেকে আমরা লিনিয়ার স্ট্রাকচারে চলে গেলাম, জাস্ট লোন পেয়ার আছে তার জন্য। এরপরে আমরা দেখব 6টা ইলেকট্রন পেয়ার থাকলে কেমন স্ট্রাকচার হতে পারে। তো 6টা ইলেকট্রন পেয়ার থাকলে কেমন হতে পারে, 6টায় বন্ড পেয়ার হতে পারে, 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, 4টে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার। এক্সাম্পল দেখো SF6, BRF5, XCF4। তাহলে আমরা জানি 6টা ইলেকট্রন পেয়ার থাকলে স্ট্রাকচার কেমন হয়, অক্টাহেড্রাল, অর্থাৎ আমার প্লেনে একটা স্কোয়ার থাকবে, সেই স্কোয়ারের মাঝে আমার সালফার থাকবে, 4টে কোণায় 4টে ফ্লুরিন থাকবে, আর দুটো ফ্লুরিনের মধ্যে একটা অ্যাবাভ দ্য প্লেন থাকবে এবং একটা বিলো দ্য প্লেন থাকবে। এই স্ট্রাকচার আমার হয়ে গেল, এবং এইটা রেগুলার স্ট্রাকচার, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমার অক্টাহেড্রাল। এবার যদি BRF5 এ আসি, তাহলে BRF5 এ কি হচ্ছে, একটা লোন পেয়ার থাকছে, অর্থাৎ একটা বন্ড পেয়ারকে একটা লোন পেয়ার দিয়ে রিপ্লেস করতে হবে। এখানে দেখো সব বন্ড অ্যাঙ্গেল 90, এখানেও 90, এখানেও 90, এখানেও 90, যেখানে তুমি রিপ্লেস করো 90 হবে, সব জায়গায় রিপালশন সেম হবে। তো নরমালি আমরা অ্যাক্সিয়ালেই রিপ্লেস করি। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে এই হচ্ছে আমার স্কোয়ার, মাঝে বসে গেল BR, 4 কোণায় 4টে ফ্লুরিন, একটা লোন পেয়ার। এবার এই যদি হয় আমাদের স্ট্রাকচার,
তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার, স্কোয়ারের উপরে একটা প্লেন রয়েছে, তাহলে এটা কি স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। তাহলে লোন পেয়ার হলো এবং অক্টাডাল থেকে চেঞ্জ হয়ে গেল স্কোয়ার পিরামিডাল। তাহলে BRF5 এর স্ট্রাকচার কেমন? স্কোয়ার পিরামিডাল। নেক্সট XCF4, XCF4 এ যদি আসি দুটো লোন পেয়ার, তাহলে অ্যাক্সিয়ালের দুটোই আমি লোন পেয়ার দিয়ে রিপ্লেস করে দেব। তাহলে এই হচ্ছে আমার স্কোয়ার xenon ফ্লুরিন 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 লোন পেয়ার লোন পেয়ার। তাহলে লোন পেয়ারকে বাদ দিয়ে কনসিডার করো, দেখো স্কোয়ারটা প্লেনে আছে, তার জন্য এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে? প্রথমে শুরু করেছিলাম আমরা অক্টাহেড্রাল দিয়ে, যেখানে 6টায় বন্ড পেয়ার আছে, তারপরে একটা লোন পেয়ার দিয়ে রিপ্লেস হলো এবং একটা পিরামিডাল হলো, তাহলে স্কোয়ার পিরামিডাল। এবং দুটোই যদি লোন পেয়ার থাকে তাহলে লোন পেয়ার বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারটা প্লেনে আছে, তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে 4টে বন্ড পেয়ার, 4টি ইলেকট্রন পেয়ার, 5টি ইলেকট্রন পেয়ার এবং 6টা ইলেকট্রন পেয়ারে বন্ড পেয়ার গুলো যখন আমার রিপ্লেস হয় ইলেকট্রন লোন পেয়ার দিয়ে, তখন স্ট্রাকচার কিভাবে আমার ডিস্টর্ট হয়। এই অবধি ছিল আমাদের VSEP এর থিওরি। এবার আমরা কিন্তু PYQ দেখে নেবো একটা, যেটা যেই মেনে দিয়েছিল। তো আগের দিনে এবং আজকে যেটুকু VSEP এর শিখলাম, সেই থেকে আমরা যেই মেন 2020 একটি কোশ্চেন সলভ করে নেব। ম্যাচ কলাম 1 উইথ কলাম 2, এটা আমাদের PYQ সিরিজ। তাহলে কলাম 1 আর কলাম 2 ম্যাচ করতে বলেছে। কলাম 1 এ দেখো কিছু কম্পাউন্ড দেওয়া আছে, আর কলাম 2 তে দেওয়া আছে আমাদের স্ট্রাকচার। তো BRF5 একটু আগে আমরা দেখলাম এটা কি 6টা ইলেকট্রন পেয়ার, যেখানে আমাদের 5টা বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার আছে। তাহলে 6টা ইলেকট্রন পেয়ার হলে অক্টাহেড্রাল হয়, তাহলে একটা যখনই লোন পেয়ার দিয়ে রিপ্লেস হয়ে যাবে তখন কি হবে? আমাদের স্কোয়ার পিরামিডাল। অর্থাৎ A এর সঙ্গে আমরা পাবো 2। নেক্সট SF6, 6টা ইলেকট্রন আছে সালফারের বাইরে এবং 6টায় বন্ড করেছে, তাহলে রেগুলার অক্টাহেড্রাল পাবো আমরা। তাহলে B এর সঙ্গে পাবো আমরা 3। ClF3, ক্লোরিনের বাইরে 7টে ইলেকট্রন আছে, তার মধ্যে 3টে বন্ড করেছে আর দুটো লোন পেয়ার পড়ে আছে। তাহলে টোটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে 5টা। 5টি ইলেকট্রন পেয়ারের মধ্যে 3টে বন্ড করেছে, দুটো লোন পেয়ার, দুটো তাহলে ইকুইটোরিয়ালে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? টি শেপড। তাহলে C এর সঙ্গে আসবে 4। SF4, সালফারের বাইরে 6টার মধ্যে 4টে বন্ড করেছে, একটা লোন পেয়ার পড়ে আছে, সেক্ষেত্রে টোটাল 5টা ইলেকট্রন পেয়ার এবং সেক্ষেত্রে আমরা কি পাবো? একটা ইকুইটোরিয়ালে যাবে এবং আমরা কি পেয়েছিলাম? সি-স স্ট্রাকচার পেয়েছিলাম। তাহলে D এর সঙ্গে আমাদের আসবে 1। তাহলে এই হচ্ছে আমাদের যেই মেন 2020 কোশ্চেন। তো এই অবধি ছিল আমাদের VSEP এর থিওরি। পরের দিন আমরা হাইব্রিডাইজেশন পড়াবো এবং তারপরের দিন আমরা MOT অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি পড়াবো এবং সেখান থেকে PYQ সলভ করবো শর্ট ট্রিকের মাধ্যমে। তোমরা আশা করছি এই ভিডিওগুলো পুরোটা দেখলে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যাদের সমস্যা হচ্ছে তাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এই চ্যাপ্টার থেকে বা এই টপিকগুলো থেকে তোমরা 100% আনসার করে আসতে পারবে, সেটা স্কুল লেভেল হতে পারে অথবা নিট বা জেই। তো এই চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং আগামী দিনে আশা করছি তোমাদের ভবিষ্যতে কেমিস্ট্রিতে আর কোনো সমস্যা থাকবে না। নমস্কার।